শাহজাদি বানু ছিলেন তার পিতামাতার একমাত্র সন্তান। তার সৌন্দর্যের অহংকারে মত্ত হয়ে যখন সে বেড়াতে যেত, লোকেরা ভয়ে তাদের ঘরে লুকিয়ে যেত। দোকানদাররা তাদের দরজা জানালা বন্ধ করে দিত, দোকানিরা তাদের পর্দা টেনে দিত। দোকানদার ও পথচারীরা রাস্তা থেকে দৌড়ে নিজের প্রাণ বাঁচাতে কোনো গলিতে লুকিয়ে পড়ত। ভুলবশত কেউ যদি রাস্তায় থেকে যেত, তবে তাদের সেখান থেকে ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না, তাদের মেরে ফেলা হতো। যারা রাস্তার এই রাজকীয় আদেশের বিরুদ্ধে যেত, তাদের চোখের মধ্যে গরম রড ঢুকিয়ে চেহারা পুড়ে দেওয়া হতো। একদিন রাজকুমারী বানর গাড়ি তার অনেক দেহরক্ষী সহ বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই বাজারের ওপাশ থেকে একজন বয়স্ক পথিক প্রবেশ করলেন। বৃদ্ধ পথিক রাজকন্যার দ্রুত চলমান গাড়িকে তার দিকে আসতে দেখে দৌড়ে কোথাও লুকোনোর সময় পায়নি। তিনি একজন দরিদ্র বৃদ্ধ জেলে ছিলেন, যার মাথায় মাছ ভর্তি ঝুড়ি ছিল। যদি সে ঝুড়িটি ফেলে মাটিতে মুখ থুবড়ে পড়ে, তবে তার সব মাছ মরে যেত। সেই সময় গাড়িটি তার কাছে পৌঁছায়। রাজকন্যার সৈন্যরা সেই বৃদ্ধ বয়স্ক লোকটিকে আটকে ধরে। সেই সময় অহংকারী রাজকুমারী তাকে দেখে তার সৈন্যদের নির্দেশ দিল, এই দুষ্ট দুঃসাহসীকে বন্দি করতে হবে এবং রাজকীয় আদেশ অনুসারে 2 দিন পর তার নোংরা চোখে লাল গরম রড ঢুকিয়ে দিতে হবে। এই কথা শুনে বৃদ্ধ জেলে কাঁপতে লাগলেন এবং বললেন, রাজকুমারী বানু, এই দরিদ্র জেলেটির বয়স বিবেচনা করে আমাকে করুণার উপহার দিন। কিন্তু বৃদ্ধ জেলেটির কথা রাজকুমারী বানুর উপর কোনো প্রভাব ফেলল না। বললেন, এই জারজটির চোখ নষ্ট করে দাও। এই বলে সে তার গাড়ি নিয়ে এগিয়ে গেল। বৃদ্ধ জেলে কাঁপতে থাকলো এবং ক্ষমা ভিক্ষা করতে লাগলো। ভয়ের কারণে তার হাত পা কাঁপছিল, যার কারণে তার কনুই ভেঙে গেছে। চোখের জল নিয়ে যখন সে মাছগুলো সংগ্রহ করতে লাগলো, তখন রাজপুত্রের সৈন্যরা তাকে ধমক দিয়ে বলল, তুমি কি করছো অভদ্র বুড়ো? তুমি রাস্তা নষ্ট করেছো, এদিকে তোমার কাছে সময় নেই। এক যুবক এসে বৃদ্ধের মাছ কুড়িয়ে ঝুড়িতে রাখলো এবং সৈন্যরা রাগ করে যুবককে এখান থেকে চলে যেতে বলল। যুবকটি রাজকন্যাকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে চলে গেল। যুবকটি যখন রাজকন্যার শূন্য অহংকার ভাঙার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রাজকন্যার প্রাসাদে প্রবেশ করার জন্য প্রবেশের পথ অনুসন্ধান করতে লাগলো, ঠিক তখনই সে দেখতে পেল যে সেখানে বেশ কড়া পাহারা রয়েছে। রাজকন্যার সৈন্যরা তার প্রাসাদ পাহারা দিচ্ছিল, ভালোভাবে নজরদারি করছিল। বিশেষ রক্ষীরা বিছানার চারপাশে দাঁড়িয়ে তার ওপর নজর রাখত। তারপর একদিন হঠাৎ রাজকন্যার মনে কি যে এসেছিল, সে একা ঘুমানোর জন্য প্রস্তুত হলো। অনেক দিন ধরেই এই সুযোগেই খুঁজছিলেন ওই যুবক। মধ্যরাতে তিনি রাজকুমারীর ঘরে প্রবেশ করেন, প্রাসাদের সমস্ত রক্ষীদের ফাঁকে দিয়ে। দেখল রাজকন্যা শান্তিতে ঘুমোচ্ছে। পুরো ঘরে অনেক রাজকীয় জিনিস রাখা ছিল। তখন তার চোখ পড়ল সেখানে রাখা লাল পাথরের ওপর, যার আলোয় পুরো ঘর আলোকিত হয়ে গেল। তিনি নিঃশব্দে হীরাটি তুলে নিয়ে যেভাবে এসেছিলেন সেভাবেই প্রাসাদ ছেড়ে চলে গেলেন। রাজকুমারীর ঘুম থেকে উঠে ঘরে অন্ধকার দেখে ভয় পেয়ে গেল। ভয়ে রাজকন্যা বিছানা থেকে উঠে দাঁড়ালেন এবং হাত দিয়ে বেল বাঁধা শিকলের কাছে পৌঁছে শিকল টানলেন। ঘণ্টার প্রচণ্ড আওয়াজ শুনে রাজকন্যার চাকররা সেই দিকে এগিয়ে গেল এবং অপরদিকে রানী মল্লিকা রাজাকে বললেন, ওফ, আমার মেয়ের কি হয়েছে? তাড়াতাড়ি ওর কাছে যাও। রাজা ও মল্লিকা রাজকন্যার ঘরে পৌঁছে দেখলেন রাজকুমারীর কাছে চাকররা দাঁড়িয়ে কিছু বলছে। মল্লিকাও আবার এখান থেকে কাউকে আসতে দেখেনি। রাজা জিজ্ঞাসা করলে রাজকন্যা বলল যে লাল হীরা কেউ চুরি করেছে, যাকে আব্বাজানের ঘরে রাখা হয়েছিল। রাজা তৎক্ষণাৎই সৈন্যদের হুকুম দিলেন, তাড়াতাড়ি গিয়ে দেখ, চোর ওখানেই আছে। কিন্তু যুবকটি অনেক আগেই সেখান থেকে চলে গেল। সকাল হওয়ার সাথে সাথেই রাজা সমগ্র রাজ্য জুড়ে ঘোষণা করেছিলেন যে চুরি করা সেই রাজার লাল হীরাকে যে ফিরিয়ে আনতে পারবে তাকে কাঙ্ক্ষিত পুরস্কার দেওয়া হবে। যুবক রাজার ঘোষণার কথা জানতে পেরে মনে মনে খুশি হলো। তিনি এখন তার পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত ছিলেন। যুবকটির রাজকন্যার অভিমান ভাঙার পরিকল্পনা এখন তার পথে চলছিল। পরিকল্পনা অনুযায়ী রাজার সামনে হাজির হয়ে সিংহাসনের সামনে নমস্কার করে যুবকটি বলল, রাজামশাই, আমি রাজকন্যার চুরি করা লাল হীরা নিয়ে এসেছি। আপনার প্রতিজ্ঞা অনুসারে আমার শর্ত পূরণ করুন। হীরা দেখে রাজা খুশি হয়ে বললেন, তুমি কি চাও? যুবকটি বলল, রাজামশাই, শান্তি চাই।
আমি অনুরোধ করছি যে যেই বৃদ্ধ জেলেকে পরশু রাজকন্যাকে দেখার অপরাধে বন্দী করা হয়েছিল তার চোখ তুলে ফেলার শাস্তি যেন ক্ষমা করা হয় এবং যে সৈন্যরা তাকে গ্রেফতার করে এবং গালাগালি করেছিল তাদের চাবুক মারা চাই। রাজা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, এই বৃদ্ধ জেলের সাথে তোমার কি সম্পর্ক? যুবকটি বলল, রাজামশাই, তার সাথে আমার মানবিকতা ছাড়া আর কোনো সম্পর্ক নেই, কিন্তু তার অবস্থা দেখে তার জন্য আমার করুণা হলো এবং যাই হোক, রাজকন্যার কি কোনো ক্ষতি হয়েছে তাকে দেখে? যুবকের কথা শুনে রাজা ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি তার মন্ত্রীকে নির্দেশ দিলেন, এই জারজকে কারাগারে রাখো এবং প্রতিশ্রুতি অনুযায়ী সেই বৃদ্ধ জেলেকে ছেড়ে দিতে হবে এবং সেই সৈন্যদের প্রত্যেককে 50টি চাবুক মারতে হবে। যুবক রাজাকে বলল, মহাশয়, আপনি আমাকে কারাগারে দিচ্ছেন কেন? তখন রাজা বললেন, প্রথমত তুমি রাজকন্যার লাল হীরা চুরি করেছ এবং তার ওপরে রাজকন্যাকে অপমান করেছ। রাজামশাই, বুড়ো জেলেকে শাস্তির হাত থেকে বাঁচাতে আমি লাল হীরা চুরি করেছি। আপনি এটা ঠিক করছেন না। আপনি এটা করলে আমি আপনার জেল থেকে পালিয়ে আপনার মুকুট চুরি করব। রাজা বললেন, বোকা ছেলে, তুমি আমার মুকুটের কাছেও আসতে পারবে না। রাজা সৈন্যদের ইশারা করলেন তাকে কারাগারে নিয়ে যেতে। সংকেত পাওয়া মাত্রই সৈন্যরা তৎক্ষণাৎ ওই যুবককে ধরে জেলে নিয়ে যায়। জেলে বসেই সুখ অনুভব করছিলেন যুবক। এখন পর্যন্ত তিনি যেমন চেয়েছিলেন ঠিক তেমনই ঘটছিল। তিনি এখন তার পরবর্তী পদক্ষেপের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন। রাজা রাজকুমারীর কাছে গিয়ে লাল হীরা দিতে গিয়ে পুরো ঘটনা খুলে বললেন। রাজকন্যা বলল, বাবা, সেই দুঃসাহসী লোকের এত সাহস যে সে আমার ঘর থেকে লাল হীরা চুরি করেছে এবং এখন সে তোমার মুকুট চুরি করার কথা পরিকল্পনা করছে। সেই দুষ্ট লোকটিকে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে তার হাত দুটি কেটে ফেলো, যাতে কেউ এমন কাজ করার কথা চিন্তাও না করে। রাজা রাজকন্যাকে বললেন, কন্যা, তুমি চিন্তা করো না, তুমি যেমন বলবে তেমনই হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ করা হবে। রাজা সারা রাজ্যে ঘোষণা করলেন যে আগামীকাল সকালে রাজ্যের প্রতিটি লোককে শহরের চত্বরে আসতে হবে। যে দুষ্ট যুবক রাজকন্যার প্রাসাদ থেকে লাল হীরা চুরি করেছিল তাকে রাস্তার মোড়ে দাঁড় করানো হবে এবং তার উভয় হাত কেটে ফেলা হবে। মন্ত্রী জেলে গিয়ে যুবককে এ খবর দিলে যুবকটি জোরে হাসতে থাকে এবং বলে, তোমরা সবাই পাগল হয়ে গেছো। সকাল পর্যন্ত কে থাকবে এখানে? আমি রাজার মুকুট নিয়ে আজ রাতেই এখান থেকে পালিয়ে যাব। এই কথা শুনে মন্ত্রী কারাগারের রক্ষীদের আজ রাতে কারাগারের চারপাশে কঠোর পাহারা বসানোর নির্দেশ দেন। সকাল হলে রাজা মন্ত্রীকে নির্দেশ দিলেন, যাও, তাড়াতাড়ি নিয়ে এসো সেই যুবককে। আমি নিজেই সেই জারজকে তার কাটা হাতে দেখতে মরিয়া। জি হুজুর বলে মন্ত্রী সঙ্গে সঙ্গে কারাগারের দিকে চলে গেলেন। তিনি কারারক্ষীকে বললেন এই যুবককে নিয়ে আসতে। সৈন্যরা জেলের ভিতরে গিয়ে দেখেন সেখানে শুধু হাতকড়া পড়ে আছে। এটা দেখে সৈন্যদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তারা দৌড়ে মন্ত্রীর কাছে যায় এবং তাকে বলে যে সেখানে হাতকড়া ছাড়া আর কিছুই নেই। ছেলেটি জেল থেকে পালিয়েছে। মন্ত্রী বললেন, রাজা তোমাদের এখন রেহাই দেবেন না। কি করছিলে তোমরা রাতে? ছেলেটি কিভাবে পালিয়ে গেল? উত্তরে সৈন্যরা বলল, আমি জানি না ছেলেটি কিভাবে এটা করেছে, কারণ আজ রাতে আমরা নিজেই তার উপর নজর রাখছিলাম এবং মাঝে মাঝে তাকে চেক করছিলাম। মন্ত্রী বললেন, আমি কিছু জানি না, একজন সৈন্য আমার সাথে চলো। মন্ত্রী সৈন্যকে নিয়ে রাজার কাছে পৌঁছে পুরো ঘটনা খুলে বললে রাজার মুখ ফ্যাকাশে হয়ে গেল, যেন তার শরীর থেকে প্রাণ বেরিয়ে গেছে। সে দ্রুত তার বেডরুমের দিকে ছুটে গেল এবং দেখল তার ঘরে তার মুকুটটিও নেই। রাজকুমারী বানু তার বাবার প্রাসাদে আসলেন। দেখলেন রাজার মন খুব খারাপ। রাজকন্যা রাজাকে তার হতাশার কারণ জিজ্ঞাসা করলে রাজা বললেন, আমার রাজা হয়ে কী লাভ, যখন ছোট বড় চোর আমার প্রাসাদে ঢুকে যা খুশি নিয়ে যায়। রাজকন্যা বলল, আমার মনে হয় সব চাকর ওই জারজের সাথে মিল আছে। রাজকন্যা বলল, বাবা, দুঃখ করো না, তাকে ধরে তোমার মুকুট ফিরিয়ে আনার উপায় আছে। তুমি সেই বৃদ্ধ পথিককে আবার বন্দি করো এবং সারা শহরে ঘোষণা করো বৃদ্ধ মৎস্যজীবীর চোখ বের করা হয়েছে
এবং তাকে রাজকন্যার প্রাসাদে বন্দি করে রাখা হয়েছে। রাজা বৃদ্ধ জেলেকে আরামে রাজ দরবারে নিয়ে আসেন এবং তার পরিকল্পনা অনুযায়ী রাজ্য জুড়ে ঘোষণা করেন যে তিনি বৃদ্ধ জেলেটির চোখ বের করে তাকে বন্দি করেছেন। যুবক বিষয়টি জানতে পেরে দেখে তার সারা শরীরে আগুন লেগেছে। রাত নামলে রাজকন্যার প্রাসাদের চারপাশে কড়া পাহারা বসানো হয়। রাজকীয় সৈন্যরা প্রতিটি পদক্ষেপে অস্ত্র নিয়ে সজাগ দাঁড়িয়েছিল। রাজা নিজে ছদ্মবেশে টহল দিচ্ছিলেন। কিন্তু হঠাৎ রাজকন্যার প্রাসাদ থেকে একটি হৃদয় বিদারক চিৎকার শোনা গেল। রাজা দ্রুত রাজকুমারীর ঘরে ছুটে গেলেন আর দেখলেন রাজকন্যা মাটিতে শুয়ে আছে এবং তার সারা শরীর নীল হয়ে গেছে। তৎক্ষণাৎ রাজকীয় চিকিৎসককে ডাকা হলো। চিকিৎসক রাজকুমারীকে পরীক্ষা করে দেখলেন রাজকুমারীর জ্ঞান হারিয়ে ফেলেছে। কাঁপা কাঁপা গলায় সে রাজাকে বলল, আমাকে ক্ষমা করুন মহারাজ, রাজকন্যা আর এই পৃথিবীতে নেই। বিষাধর সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। মনে হচ্ছিল রাজার ওপর যেন কষ্টের পাহাড় আছড়ে পড়ল। সে জোরে জোরে কাঁদতে লাগলো, কন্যা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তোমায় ছাড়া আমিও জীবন বিসর্জন দেব। সারা রাজপ্রাসাদে চিৎকার শুরু হয়ে গেল। চিৎকার শুনে সৈন্যরা এগিয়ে গিয়ে দেখলেন চেয়ারে রাজার রাজকীয় মুকুট রাখা আছে। মন্ত্রী বললেন, দুঃখিত মহারাজ, এটা ঠিক সময় নয় বলার, কিন্তু যে চোর এই সব করেছে তার দোষ। তিনি এখানে একটি বিষাক্ত সাপ রেখে গেছেন এবং আপনার মুকুটও রেখেছেন। রাজকন্যার মৃত্যুর শোকে রাজা সারা রাত কাঁদেন। সকাল হলেই রীতি অনুযায়ী রাজকন্যাকে দাফন করা হয়। রাজকন্যার শোকে পুরো শহরের চোখ ভিজে গেল। অদ্ভুত এক নীরবতা ছিল সর্বত্র শহরে। শহরের সব দোকানপাট বন্ধ ছিল। সবাই রাজকুমারীর জন্য প্রার্থনা করছিল। পরের দিন রাজা রাজকুমারীর কবরে ফুল দিতে গিয়ে দেখলেন রাজকন্যার কবর খোদাই করা আছে। রাজকন্যার মৃতদেহ কবর থেকে নিখোঁজ ছিল। এটা দেখে রাজা ভয়ানক ধাক্কা খেলেন। রাজা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। মন্ত্রীরা তাকে ঠান্ডা পানি ছিটিয়ে দিলে তিনি জ্ঞান ফিরে পেলেন, কিন্তু রাজা তখনও তার চেতনায় ছিলেন না। যে সবার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে কাউকে চেনেন না। 4 দিনের চিকিৎসার পর রাজা জ্ঞান ফিরে পেল। রাজা রাজকুমারীর মৃত্যুতে এতটা দুঃখিত ছিলেন যে যতটা তিনি তার নিখোঁজ হয়ে যাওয়ায় হয়েছিলেন। তিনি অন্যান্য রাজ্য থেকে বিশেষ গুপ্তচরদের একটি সম্পূর্ণ দলকে ডেকেছিলেন এবং তাদের রাজকন্যার দেহের সন্ধান করতে বলেছিলেন। এখন শহরের প্রতিটি কোণে কোণে গুপ্তচর ছড়িয়ে পড়েছিল, কিন্তু তারা কি জানতো রাজকন্যা চোর অনেক আগেই দেশ ছেড়েছে? যে ব্যক্তি কবর খুঁড়ে রাজকন্যার মৃতদেহ খুঁজে পেয়েছিল সে আর কেউ নয়, সেই যুবক যে রাজকন্যাকে তার অহংকার ভেঙে দিতে চেয়েছিলেন। সে তার ঘোড়ায় রাজকন্যার মৃতদেহ নিয়ে খুব দ্রুত এগোচ্ছিল। তিনি বাগদাদ শহরের বাইরে পৌঁছান। সে রাজকন্যার লাশ ঝোপের মধ্যে লুকিয়ে একটি বাস্কের মধ্যে নিলেন। তিনি রাজকন্যাকে বাক্সে নিয়ে শহরের ভিতরে গিয়ে একটি পায়খানায় একটি ঘর ভাড়া নেন। যখন রাত হলো এবং সবাই ঘুমিয়ে পড়ল, যুবকটি বাস্কটি খুলল এবং কিছু মন্ত্র উচ্চারণ করার পর একটি সাপ চলে এলো। সেই যুবক সাপে পরিণত হলো এবং সে রাজকন্যার কামড়ের জায়গা থেকে সমস্ত বিষ চুষে নিল এবং আসল রূপে ফিরে এলো। কিছুক্ষণ পর রাজকন্যা উঠে বসলেন, দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জল চাইলে যুবক তাকে জল দেন। জল খাওয়ার পর রাজকন্যা জ্ঞান ফিরল এবং বলল, আমি কোথায়? তুমি কে? আমি খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম যে আমি সাপের কামড়ে মারা যাচ্ছি। আমাকে কবর দেওয়া হয়েছে। তারপর তুমি এসে আমাকে সেখান থেকে বের করে নিয়ে এলে আর আমাকে এখানে একটি সাদা ঘোড়ায় চড়িয়ে নিয়ে এসেছিল, কিন্তু সেই স্বপ্ন স্বপ্ন নয়, বাস্তব ছিল। আমাকে এখানে কেন এনেছো? তোমার উদ্দেশ্য কি? আর এত সৈন্য থাকা অবস্থায় রাজপ্রাসাদে ঢুকে চুরি করলেই বা কী করে? উত্তেজিত রাজকুমারী তাকে প্রশ্নের বোমা বর্ষণ করলেন। তখন যুবকটি বলল, শোনো রাজকুমারী, যদি জানতে চাও তাহলে আমার নাম বিন মুস্তাফা। আমার বাবা একজন মহান জাদুঘর ছিলেন, যিনি আমাকে তার জ্ঞান দিয়ে সাপের রূপ পরিবর্তনের পদ্ধতি শিখিয়েছিলেন। সাপের কামড়ে তুমি মরেছ। আমি ছাড়া আর কেউ নেই যে তোমাকে বাঁচাতে পারত। আমি জানতাম সাপে কামড়ালে 3 দিনের মধ্যে বিষ বের হয়ে গেলে সে আবার জীবিত হয়। আমি তোমাকে শিক্ষা দিতে এবং তোমার ফাঁপা অহংকার ভাঙার জন্য এইসব করেছি এবং
এখন তুমি আমার দাস হয়ে চিরকাল আমার কাছে থাকবে, এই তোমার শাস্তি। রাজকন্যা সব কিছু দেখে একেবারেই স্তব্ধ হয়ে গেল। তাকে কিছু বলার সাহস পেল না। কিছুক্ষণ নীরবতার পর রাজকন্যা ক্ষমা চেয়ে বললেন, আমার ক্ষমতার অহংকারে আমি কত লোকের ক্ষতি করেছি, দয়া করে আমাকে ক্ষমা করুন। তিনি রাজকন্যাকে তার বাড়িতে নিয়ে আসলেন এবং যুবকটি তাকে বন্দি বা কৃতদাস হিসেবে রাখতে শুরু করলেন। কিছুদিন ধরে রাজকন্যা তাকে তার বাবার কাছে যেতে দিতে বলে, কিন্তু যুবকটি তার বন্দিদশা থেকে মুক্তির জন্য এই সব বলে মনে করে। রাজকুমারী এখন তার সমস্ত অহংকার ত্যাগ করে স্ত্রীর মতো ঘরের সমস্ত কাজ করে এবং যুবকের প্রতিটি ছোটোখাটো বিষয়ের যত্ন নেয়। ধীরে ধীরে যুবকের হৃদয়েও রাজকন্যার প্রতি রুগ্নতা স্নিগ্ধতার বদলে স্থান করে নেয়। সে তাকে পছন্দ করতে লাগলো। তখন সে ভাবল, কোথায় আমি ছোট জাদুঘরের ছেলে আর সে দেশের রাজকন্যা। তারপর একটা দিন এলো যখন যুবকটি রাজকন্যাকে পরীক্ষা করার জন্য বাড়িতে একা রেখে তাকে পালানোর পূর্ণ সুযোগ দিয়েছিল এবং ভেবেছিল যে আমি যখন রাতে ফিরে রাজকুমারীকে খুঁজে পাব তখন আমি তার কাছে আমার অনুভূতি প্রকাশ করব। অনেক কষ্টে রাত পর্যন্ত সময় পার করলেন যুবক। রাত হতেই হৃদয় স্পন্দন নিয়ে বাড়ির দিকে রওনা হয়। তার মনে একই সাথে অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছিল। রাতে যুবকটি বাড়িতে এসে দেখলেন রাজকন্যা কোথাও যায়নি এবং যথারীতি নিজের কাজে মগ্ন। আজ সারাদিন চিন্তা ভাবনা করার পর সে সিদ্ধান্ত নিল যে রাজকন্যার সাথে তার কোনো ভবিষ্যৎ নেই। তাদের উভয়ের মধ্যে প্রতিপত্তি এবং মর্যাদার একটি বিশাল প্রাচীর রয়েছে, তাই তিনি তাকে রাজার কাছে নিরাপদে রেখে দেবেন। পরের দিন রাজকন্যাকে নিয়ে রাজার কাছে গেলেন। বাদশাহ যখন তার কন্যাকে সুস্থ দেখতে পেলেন তখন তার চোখ থেকে আনন্দের অশ্রু বয়ে গেল। তিনি রাজকন্যাকে জড়িয়ে ধরে একযোগে অনেক প্রশ্ন করলেন। তারপর যুবকটি রাজার কাছে ক্ষমা চেয়ে পুরো ঘটনা বর্ণনা করল। সব শুনে রাজা তার মন্ত্রীকে অবিলম্বে তাকে ফাঁসিতে ঝুলানোর নির্দেশ দিলেন। কিন্তু রাজকন্যা তার বাবাকে বলল, না, সে এই সব করেছে শুধু আমার অহংকার নষ্ট করার জন্য। এখন আমি তাকে আমার স্বামী হিসেবে মন থেকে মেনে নিয়েছি। তার কিছু হলে আমিও আমার জীবন বিসর্জন দেব। রাজা দুজনের মুখের দিকে চেয়ে দেখলেন তারা পরস্পরের দিকে তাকিয়ে আছে। এখন আর আগের মতো আইন নেই, মানুষও এখন সুখে থাকতে শুরু করেছে। এখানে রাজকন্যা এবং যুবকও একে অপরের সাথে খুশি ছিল। তাহলে আমরা শেষ অবধি দেখতে পেলাম যে রাজকুমারী বানু যে তার ক্ষমতা ও সৌন্দর্যে মত্ত ছিল, তার ভুল এবং বাস্তবতা মেনে নেওয়ার পর সে নিজেকে বদলানোর চেষ্টা করে। যুবকটি যেটি আগে কেবল প্রতিশোধ এবং শাস্তির ধারণা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, ধীরে ধীরে তার কঠোরতা এবং ক্রোধ থেকে বেরিয়ে আসে এবং তাকে ক্ষমা করে একটি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। তাহলে আমরা এই গল্পটি থেকে জানতে পারলাম যে সত্যিকারের শাস্তি কাউকে শারীরিকভাবে শাস্তি দেওয়া নয়, বরং তাকে মানসিক এবং আধ্যাত্মিকভাবে আত্ম উন্নতির দিকে পরিচালিত করে। যুবকের চাল ছিল রাজকন্যাকে শাস্তি না দিয়ে সুযোগ দেওয়া। এটি দেখায় যে একজন ব্যক্তি কখন অনুশোচনা অনুভব করে তখন উন্নতির প্রক্রিয়া শুরু হয়। মানবতার সবচেয়ে বড় শক্তি সত্যকে স্বীকৃতি দেওয়া, তা গ্রহণ করা এবং অন্যদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা।